দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সেই দিনের সেই ঘটনাটি ছিল এমন এক গল্প যা শুনলে হয়তো মানবতাও কেঁদে উঠবে। এটি একটি সত্য ঘটনা। এয়ারপোর্টে প্রতিদিন হাজার হাজার মানুষের আনাগোনা থাকে। সেই ভিড়ের মাঝে আরব নামের ২৫ বছর বয়সী এক যুবক হাতে পোঁছা নিয়ে খুব নিভৃতে মেঝে পরিষ্কার করছিল। তার চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও এক অদ্ভুত শান্তি ছিল। ব্যস্ত মানুষের ভিড় তার পাশ দিয়ে বয়ে যাচ্ছিল, কিন্তু কেউ হয়তো তার দিকে ফিরেও তাকাচ্ছিল না। আরফও এতে অভ্যস্ত হয়ে পড়েছিল। কোনো অভিযোগ ছাড়াই সে তার কাজ করে যাচ্ছিল। হঠাৎ আরবের পকেটে রাখা ছোট মোবাইল ফোনটা বারবার কেঁপে উঠল। সে কাজ থামিয়ে ফোনটি বের করে দেখল স্ক্রিনে লেখা মা। ফোনের ওপার থেকে খুব দুর্বল ও ধীর কণ্ঠে মা বললেন, বাবা, আজ নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। আরবের চোখে চিন্তার ভাঁজ পড়ল। সে জিজ্ঞেস করল, মা ওষুধ খেয়েছেন কিনা? মা জানালেন, ওষুধ খেয়েছেন, কিন্তু ডাক্তার বলেছেন দ্রুত বড় চিকিৎসা করাতে হবে। আরব কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল। সে জানত মায়ের চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন, যা তার সামান্য বেতনে সম্ভব নয়। তবুও নিজেকে সামলে নিয়ে সে সাহস ভরে বলল, তুমি চিন্তা করো না মা, আমি সব ঠিক করে দেব। ফোন রাখার সময় তার চোখ ভিজে এলেও পরক্ষণেই সে নিজেকে শক্ত করল, কারণ এই কাজটা না করলে মায়ের ওষুধের টাকা জুটবে না। ঠিক সেই সময় এয়ারপোর্টের মূল গেটের কাছে হঠাৎ চাঞ্চল্য বেড়ে গেল। সিকিউরিটি গার্ডরা সতর্ক হয়ে দাঁড়াল। একটি কালো রঙের বিলাসবহুল গাড়ি এসে থামল গেটের সামনে। গাড়ি থেকে নামলেন ২৮ বছর বয়সী কাব্য মেহরা। তিনি দিল্লির একটি বিশাল বড় কোম্পানির মালিক, অত্যন্ত আত্মবিশ্বাসী এবং মার্জিত। তার সাথে আরও কয়েকজন লোক ছিল। কাব্য ফোনে কারো সাথে খুব জরুরি কথা বলতে বলতে দ্রুত এগোচ্ছিলেন। তিনি তার বাবাকে বলছিলেন যে মিটিং ঠিক সময়েই হবে এবং তিনি এখনই ফ্লাইট ধরছেন। তাড়াহুড়োর মধ্যে ব্যাগ ঠিক করতে গিয়ে হঠাৎ কাব্যর হাত থেকে দামি মোবাইল ফোনটি ছিটকে মেঝেতে পড়ে গেল এবং কিছুটা দূরে ছিটকে গেল। কিন্তু কাব্যর সেটা খেয়ালই হল না। তিনি নিজের মনে দ্রুত এগিয়ে যাচ্ছিলেন। আরব ঘটনাটি দেখতে পেয়ে তক্ষুনি হাতের পোছা রেখে ফোনটি তুলে নিল। ফোনটি অত্যন্ত দামি ছিল, কিন্তু সেদিকে আরবের বিন্দুমাত্র লোভ ছিল না। সে দ্রুত কাব্যর পিছু নিল এবং চিৎকার করে বলল, ম্যাডাম শুনুন। কিন্তু ভিড়ের শব্দে তার কথা চাপা পড়ে গেল। আরব আরও দ্রুত এগিয়ে গিয়ে বলল, ম্যাডাম, আপনার ফোনটা পড়ে গিয়েছিল। কাব্য এবার পেছন ফিরে তাকালেন। আরবের হাতে নিজের ফোনটি দেখে এক মুহূর্তের জন্য তিনি অবাক হলেন, কিন্তু পরক্ষণেই তার মুখ রাগে কঠোর হয়ে উঠল। তিনি আরবের দিকে এগিয়ে এসে চিৎকার করে বললেন, এই ফোন তোমার হাতে কিভাবে এলো? সত্যি করে বলো, তুমি এটা চুরি করার চেষ্টা করছিলে তো? আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষজনও তামাশা দেখতে ভিড় জমালো। কেউ কেউ আড়ালে বলতে লাগল যে আজকাল এভাবেই চুরি হয়। আরব অত্যন্ত অপমানিত বোধ করলেও শান্ত স্বরে বলল, ম্যাডাম, আমি শুধু আপনার ফোনটা ফেরত দিতে এসেছিলাম। ঠিক তখনই এয়ারপোর্টের সুপারভাইজার সুরেশ সেখানে এসে উপস্থিত হল। পরিস্থিতি দেখে সে আরবকে ধমক দিয়ে বলল, আরব, আবার কোনো ঝামেলা করেছ? তোমাদের মতো লোককে বিশ্বাস করাই ভুল। কাব্য তখন সুরেশকে বললেন যে এই ছেলেটি তার ফোন নিয়ে পালানোর চেষ্টা করছিল। সুরেশের কড়া কথা আর মানুষের সন্দেহের দৃষ্টির সামনে আরব একা দাঁড়িয়েছিল। ভিড়ের মধ্যে থেকে কিছু লোক মোবাইলে ভিডিও বানাতে শুরু করল। আরব শুধু একটি কথাই বলল, স্যার, আমি গরিব হতে পারি, কিন্তু আমি চোর নই। তার কণ্ঠে ছিল গভীর বেদনা, কিন্তু সেই সাথে ছিল অটুট আত্মসম্মান। ভিড়ের মধ্যে এমন কেউ ছিল না যে আরবের চোখের সত্যতা পড়তে পারে। কাব্য মেহরা তখনও তাকে অপরাধীর নজরেই দেখছিলেন। তিনি জানতেন না যে পরবর্তী কয়েক মিনিটে এমন এক সত্য সামনে আসতে চলেছে যা শুধু আরবের সম্মানই ফিরিয়ে দেবে না, বরং কাব্যর জীবন দেখার দৃষ্টিভঙ্গিও চিরতরে বদলে দেবে। সুরেশ রেগে গিয়ে গার্ডকে নির্দেশ দিল সিসিটিভি রুম থেকে ফুটেজ চেক করতে, যাতে আরবের চুরি হাতে নাতে ধরা পড়ে। কাব্য সেখানে দাঁড়িয়ে সিসিটিভি ফুটেজের জন্য অপেক্ষা করতে লাগলেন। কাব্য মেহরার চেহারা তখনও কঠোর ছিল। তার কাছে এটি ছিল কেবল একটি তুচ্ছ ঘটনা, কিন্তু আশেপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের কাছে এটি হয়ে উঠেছিল একটি বিনোদনের খোরাক। কয়েক মিনিট পর একজন সিকিউরিটি স্টাফ হাতে একটি ট্যাবলেট নিয়ে দ্রুত সেখানে ছুটে এলেন। তিনি নিচু স্বরে সুপারভাইজার সুরেশকে বললেন, স্যার, ক্যামেরায় সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে।
সুরেশ দ্রুত ট্যাবলেটটি হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকালেন। সিসিটিভি ফুটেজ দেখতে দেখতে তার চেহারার রং বদলে যেতে শুরু করল। কিছুক্ষণ আগে যে রাগ তার চোখে মুখে ফুটে উঠেছিল তা নিমিষেই মিলিয়ে গেল। কৌতূহলবশত কাব্য স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলেন। ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল যে ফোনটি কাব্যর হাত থেকেই পড়ে গিয়েছিল এবং আরব কেবল তা ফিরিয়ে দেওয়ার জন্যই তার পিছু পিছু দৌড়ে আসছিল। এক মুহূর্তের জন্য চারদিকে নিস্তব্ধতা নেমে এলো। সুরেশের মুখে তখন কোনো কথা জোগাচ্ছিল না। সে গলা পরিষ্কার করে আমতা আমতা করে বলল, "আহ, হয়তো হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়ে গেছে।" কিন্তু যা হওয়ার তা হয়ে গিয়েছিল। কাব্যর সেই অটুট আত্মবিশ্বাস ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল। তিনি প্রথমবার অনুভব করলেন যে কেবল না ভেবেই তিনি সবার সামনে একজন নিরপরাধ মানুষের ওপর চুরির অপবাদ দিয়ে ফেলেছেন। তিনি ধীরে ধীরে আরবের দিকে তাকালেন। আরব তখনও একইভাবে শান্ত হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখের সেই বেদনার ছাপটা ছিল খুব স্পষ্ট। কাব্য কয়েক মুহূর্ত চুপ থেকে খুব নিচু স্বরে বললেন, "আমার মনে হয় আমি ভুল করেছি।" আরব কোনো উত্তর দিল না। সে কেবল বলল, "ঠিক আছে ম্যাডাম, কোনো ব্যাপার না।" তার গলায় কোনো অভিযোগ ছিল না ঠিকই, কিন্তু শব্দগুলোর মধ্যে ছিল এক অদ্ভুত দূরত্ব। কাব্য প্রথমবার উপলব্ধি করলেন যে কেবল সরি বলে সব ভুল সংশোধন করা যায় না। তিনি আবারও বললেন, "আই অ্যাম সরি, আমার এমনটা বলা উচিত হয়নি।" আরব মাথা নিচু করে বিনীতভাবে বলল, ঠিক আছে ম্যাডাম।" এই ছোট জবাবে কোনো আপনত্ব ছিল না, যেন সে কেবল এক সৌজন্যতা পালন করল। ধীরে ধীরে ভিড় কমতে শুরু করল। মানুষজন আবারও তাদের ফ্লাইটের দিকে মনোযোগ দিল। কয়েক মিনিটের মধ্যেই জায়গাটি স্বাভাবিক হয়ে গেল। কিন্তু কাব্যর মনে এক অদ্ভুত অস্বস্তি থেকে গেল। তিনি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলেন। তিনি দেখলেন যে আরব কোনো কথা না বাড়িয়ে আবারও নিজের পোছা হাতে নিয়ে মেঝে পরিষ্কার করতে শুরু করেছে, যেন কিছুই ঘটেনি। এটি দেখে কাব্যর মনে এক অদ্ভুত প্রশ্ন জাগল। যেই মানুষটিকে সবার সামনে চোর বলা হলো, সে এত শান্ত থাকে কিভাবে? তিনি ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, "তোমার নাম কি?" আরব তার দিকে না তাকিয়েই জবাব দিল, "আরব।" কাব্য আবারও জিজ্ঞেস করলেন, "তুমি এখানে কতদিন ধরে কাজ করছো?" আরব ছোট উত্তর দিল, "প্রায় 2 বছর।" কাব্য এবার প্রশ্ন করলেন, "তুমি কি শিক্ষিত?" এই প্রথম আরব কাব্যর দিকে চোখ তুলে তাকাল। সে বলল, "হ্যাঁ ম্যাডাম, আমি গ্র্যাজুয়েশন করেছি।" এটি শুনে কাব্য কিছুটা অবাক হলেন। তিনি জিজ্ঞেস করলেন, "তাহলে তুমি এখানে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কেন করছো?" আরব কিছুক্ষণ চুপ থেকে খুব নিচু স্বরে বলল, "মাঝে মাঝে জীবন মানুষকে এমন জায়গায় নিয়ে আসে যেখানে সে নিজে কখনো যেতে চায় না।" তার এই কথায় এক গভীর ও রূঢ় বাস্তবতা লুকিয়েছিল। কাব্য স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এই ছেলেটি ঠিক তেমন নয় যেমনটি তিনি ভেবেছিলেন। ঠিক সেই সময় আরবের ফোনটি আবারও বেজে উঠল। সে দ্রুত ফোন ধরল এবং বলল, "হ্যাঁ মা।" কিন্তু পরের মুহূর্তেই তার চেহারার রং ফ্যাকাশে হয়ে গেল। ফোনের ওপার থেকে খুব ঘাবড়ানো এক কণ্ঠ ভেসে আসছিল, "বাবা, আমাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।" আরবের হাত কাঁপতে শুরু করল। সে আর্তনাদ করে জিজ্ঞেস করল, "কি হয়েছে মা?" ওপার থেকে জানানো হলো যে তার মায়ের অবস্থা একদম ভালো নয়। আরবের চোখে তখন ভয় ও আতঙ্ক নেমে এলো। সে দ্রুত বলল, "তুমি চিন্তা করো না মা, আমি এখনই আসছি।" ফোন রাখার সময় তার হাত কাঁপছিল। সে দ্রুত তার ব্যাগ তুলে নিল। কাব্য এই দৃশ্যটি পুরোটা দেখছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, "সব ঠিক আছে তো?" আরব কেবল অস্ফুট স্বরে বলল, "মা হাসপাতালে।" তার কণ্ঠে সেই মুহূর্তে যে হাহাকার ছিল তা স্পষ্ট শোনা যাচ্ছিল। সে নিজেকে সামলে নিয়ে দ্রুত বাইরে বেরিয়ে গেল। কাব্য সেখানে দাঁড়িয়ে তাকে চলে যেতে দেখলেন। তিনি ভাবছিলেন, কয়েক মিনিট আগে যাকে তিনি চোর ভেবে অপমান করেছিলেন, সেই ছেলেটি এখন তার অসুস্থ মায়ের জন্য পাগলের মতো দৌড়াচ্ছে। সেই মুহূর্তে প্রথমবার কাব্য মেহরা অনুভব করলেন যে তিনি এমন একজন মানুষকে ভুল বুঝেছেন, যে তার পুরো পৃথিবীর জন্য একাই লড়াই করে যাচ্ছিল। তার মনের কোণে অপরাধবোধ ও অনুশোচনার জন্ম নিল। আরব বড় বড় কদম ফেলে এয়ারপোর্টের বাইরে বেরিয়ে এলো। তার চেহারায় তখন চরম অস্থিরতা। তার মাই ছিল তার পৃথিবী। ছোটবেলাতেই বাবার ছায়া মাথার উপর থেকে সরে গিয়েছিল। মাই তাকে আগলে বড় করেছেন। আজ সেই মাই হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন। আরব দ্রুত রাস্তায় বেরিয়ে এসে গাড়ির খোঁজ করতে লাগল। তার পকেটে খুব বেশি টাকা ছিল না, কিন্তু মাথায় কেবল একটাই চিন্তা ছিল, মায়ের যেন কিছু না হয়। অন্যদিকে এয়ারপোর্টের ভেতরে দাঁড়িয়ে থাকা কাব্যর মনের অস্বস্তি আরও বাড়ল। একটি ছেলে যাকে তিনি অপমান করেছিলেন, সেই ছেলেটির দুশ্চিন্তা
তাকেও ভাবিয়ে তুলল। তিনি এক গভীর দীর্ঘশ্বাস ফেলে তার ড্রাইভারকে ফোন করলেন। বললেন, গাড়ি বের করো, আমাদের এখনই সিটি হাসপাতালে যেতে হবে। ড্রাইভার অবাক হয়ে জিজ্ঞেস করল, ম্যাম, এখনই? কাব্য দৃঢ় কণ্ঠে জবাব দিলেন, হ্যাঁ, এখনই। কয়েক মিনিটের মধ্যে কাব্যর গাড়িটি এয়ারপোর্ট থেকে বেরিয়ে হাসপাতালের দিকে ছুটতে শুরু করল। আরব তখন হাসপাতালে পৌঁছে মায়ের কেবিনের দিকে পাগলের মতো দৌড়াচ্ছিল। আরব দ্রুত হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডের দিকে ছুটে গেল। সেখানে একটি বেডে তার মা কমলাদেবী শুয়েছিলেন। তার চেহারায় চরম অসুস্থতা ও দুর্বলতা স্পষ্ট ফুটে উঠছিল। তার পাশে দাঁড়িয়ে কয়েকজন ডাক্তার কিছু কাগজপত্র পরীক্ষা করছিলেন। আরব দ্রুত তাদের কাছে পৌঁছে খুব ধীর কণ্ঠে ডাকল, মা। কমলাদেবী অতি কষ্টে তার চোখ মেললেন। ছেলেকে সামনে দেখে তার ম্লান মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। তিনি অত্যন্ত ক্ষীণ স্বরে বললেন, এলি বাবা। আরব পরম মমতায় মায়ের হাত ধরে বলল, তুমি একদম চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। তখনই ডাক্তার কাছে এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে আরবকে জিজ্ঞেস করলেন, আপনি কি রোগীর ছেলে? আরব সাথে সাথে উত্তর দিল, জি ডাক্তারবাবু। ডাক্তার তখন জানালেন, ইনি খুব একটা ভালো অবস্থায় নেই, এখনই হার্টের চিকিৎসা শুরু করতে হবে। যদি দ্রুত অপারেশন করা না হয় তবে প্রাণের ঝুঁকি বেড়ে যেতে পারে। এ কথা শুনে আরবের মুখ ভয়ে ও দুশ্চিন্তায় ফ্যাকাশে হয়ে গেল। সে খুব ধীর স্বরে ডাক্তারকে জিজ্ঞেস করল, ডাক্তারবাবু, খরচ কত পড়বে? ডাক্তার কাগজপত্র দেখে জানালেন, প্রায় ৩ লক্ষ টাকা। ডাক্তারের মুখে ৩ লক্ষ টাকার কথা শুনে আরবের মনে হল যেন তার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। তার মতো একজন সাধারণ কর্মীর কাছে ৩ লক্ষ টাকা ছিল এক বিশাল ও অকল্পনীয় অঙ্ক। সে কয়েক মুহূর্ত স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। সে জানত তার কাছে এত টাকা নেই, কিন্তু হার মানার পাত্র সে ছিল না। সে ডাক্তারকে শুধু এটুকুই বলল, আপনি চিকিৎসা শুরু করুন, আমি টাকার ব্যবস্থা করে ফেলব। ডাক্তার তাকে সতর্ক করে দিলেন যে হাতে একদম সময় নেই। আরব মাথা নেড়ে সম্মতি জানিয়ে হাসপাতালের বাইরে এসে একটি বেঞ্চে ধপাস করে বসে পড়ল। তার হাত দুটি কাঁপছিল। সে দুশ্চিন্তায় দিশেহারা হয়ে ভাবছিল, এত বড় অঙ্কের টাকা সে কোত্থেকে জোগাড় করবে। তার চোখের সামনে বারবার মায়ের মুখটি ভেসে উঠছিল। ঠিক সেই সময় হাসপাতালের গেটে একটি দামি গাড়ি এসে থামল। গাড়ির দরজা খুলে বেরিয়ে এলেন কাব্য মেহরা। তিনি দ্রুত হাসপাতালের ভেতরে ঢুকলেন এবং চারদিকে তাকাতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই তার নজর পড়ল বেঞ্চে একা অসহায়ভাবে বসে থাকা আরবের ওপর। তিনি ধীরে ধীরে আরবের পাশে গিয়ে দাঁড়ালেন এবং খুব নিচু স্বরে ডাকলেন, আরব। আরব মুখ তুলে কাব্য মেহরাকে দেখে রীতিমতো অবাক হয়ে গেল। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি এখানে? কাব্য কয়েক মুহূর্ত নীরব থেকে বললেন, এয়ারপোর্টে তোমার সাথে যা করেছি তারপর থেকে আমার মন কিছুতেই শান্ত হচ্ছিল না, তাই আমি এখানে চলে এলাম। আরব কোনো উত্তর দিল না। কাব্য তখন খুব নরম স্বরে জিজ্ঞেস করলেন, তোমার মা এখন কেমন আছেন? আরব ধরা গলায় বলল, ডাক্তার বলেছেন অপারেশন করতে হবে। কাব্য আবারও জিজ্ঞেস করলেন, কত খরচ পড়বে? আরব মাথা নিচু করে খুব ধীরে বলল, ৩ লক্ষ টাকা। কিছুক্ষণের জন্য সেখানে এক গভীর নিস্তব্ধতা নেমে এলো। এরপর কাব্য অত্যন্ত শান্ত ও দৃঢ় কণ্ঠে বললেন, অপারেশনের পুরো খরচ আমি দেব। আরব তৎক্ষণাৎ মুখ তুলে তাকালো এবং দৃঢ়ভাবে বলল, না ম্যাডাম, তার কোনো প্রয়োজন নেই। কাব্য তখন আরবের চোখের দিকে তাকিয়ে গম্ভীরভাবে জিজ্ঞেস করলেন, কেন? তুমি কি তোমার মায়ের চিকিৎসা করাতে চাও না? আরব সাথে সাথে উত্তর দিল, অবশ্যই করাতে চাই ম্যাডাম, কিন্তু কারো ওপর বোঝা হয়ে নয়। আরবের কণ্ঠে সেই একই আত্মসম্মান ও তেজ ছিল যা এয়ারপোর্টে দেখা গিয়েছিল। কাব্য তখন খুব মায়াভরা গলায় বললেন, এটাকে সাহায্য ভেব না আরব, এটা আমার করা ভুলের প্রায়শ্চিত্ত বা আমার ভুল সংশোধনের একটি চেষ্টা মাত্র। আরব নিস্তব্ধ হয়ে গেল। সে হাসপাতালের সেই ঘরের দিকে তাকালো যেখানে তার মা শুয়েছিলেন। কয়েক মুহূর্ত পর সে খুব ধীর কণ্ঠে বলল, যদি এটা আমার মায়ের জন্য হয় তবে আমি আপনার সাহায্য ফিরিয়ে দেব না। কাব্যর মুখে এক চিলতে প্রশান্তির হাসি ফুটে উঠল। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল অপারেশনের প্রস্তুতি। চিকিৎসকরা তাদের কাজ শুরু করলেন। হাসপাতালের বাইরে প্রতিটি মিনিট যেন এক একটি বছরের মতো দীর্ঘ মনে হচ্ছিল। আরব সেই বাইরেই ঠাই বসে রইল, আর কাব্যও সেখান থেকে গেলেন না। তিনিও আরবের সাথে প্রতীক্ষা করতে লাগলেন। দীর্ঘ কয়েক ঘণ্টা পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলেন। তিনি জানালেন, অপারেশন সফল হয়েছে।
এই কথাটি শোনার সাথে সাথেই আরবের চোখে স্বস্তির জল নেমে এলো। সে প্রথমবার কাব্যর দিকে তাকালো। সেই চাউনিতে ছিল হৃদয়ের গভীর থেকে আসা অকৃত্রিম কৃতজ্ঞতা। কাব্য নিচু স্বরে বললেন, এবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেই রাতের পর তাদের জীবনে যে বিশাল পরিবর্তন আসতে চলেছিল তা কেবল চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। কারণ কাব্য তখনও জানতেন না যে আজ যে ছেলেটিকে তিনি সাহায্য করছেন সেই ছেলেটি একদিন তার পুরো কোম্পানির সবচেয়ে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মানুষ হয়ে উঠবে। সেই দিনটি এমন কিছু ঘটাতে চলেছিল যা সেখানে উপস্থিত প্রতিটি মানুষকে নতুন করে ভাবতে বাধ্য করবে। ধীরে ধীরে সময় এগিয়ে চলল। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর কমলাদেবীর শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক উন্নত হল। সঠিক ওষুধ আর শুশ্রূষায় তার স্বাস্থ্য ক্রমশ সেরে উঠতে লাগল। আরব ছায়ার মতো প্রতিটি দিন তার দেখাশোনা করত। সে সকালে হাসপাতালে যেত, ডাক্তারের সাথে কথা বলত এবং তারপর নিজের কাজে বেরিয়ে পড়ত। তার জীবন তখনও অনেক কঠিন ছিল, কিন্তু তার চোখে মুখে এখন আগের চেয়ে অনেক বেশি আশার আলো দেখা যাচ্ছিল। একদিন কাব্য হাসপাতালে এলেন কমলাদেবীর সাথে দেখা করতে। তিনি অত্যন্ত নম্রভাবে তার সাথে কথা বললেন। কমলাদেবী কাব্যকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন। তার চোখে কৃতজ্ঞতার ছাপ ছিল স্পষ্ট। তিনি আবেগপ্লুত হয়ে বললেন, মা, তুমি আমার ছেলের সাহারা হয়ে যে কাজ করেছ তা অতুলনীয়। কাব্য বিনয়ের সাথে উত্তর দিলেন, কাকিমা, আমি কেবল আমার মানবিক কর্তব্যটুকু পালন করেছি। কিন্তু কাব্যর মনের এক কোণে সেই এয়ারপোর্টের ঘটনাটি তখনও কাটার মতো বিঁধেছিল। তিনি মনে মনে জানতেন যে সেদিন তিনি তাড়াহুড়ো করে এমন একজন নিরপরাধ মানুষকে অপমান করেছিলেন যিনি আসলে প্রচণ্ড সৎ ও নীতিবান ছিলেন। কিছুদিন পর কাব্য আরবকে ডেকে বললেন, তুমি যথেষ্ট শিক্ষিত। এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ তোমার গন্তব্য হতে পারে না। আরব খুব শান্ত স্বরে জবাব দিল, কাজ কখনো ছোট বা বড় হয় না ম্যাডাম, মানুষের নিয়ত বা উদ্দেশ্যটাই আসল। কাব্য কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন, আমি যদি তোমাকে আমার কোম্পানিতে কাজ করার সুযোগ দিই তবে কি তুমি করবে? আরব অবাক হয়ে তার দিকে তাকাল। কাব্য আরও বললেন, আমি তোমাকে চাকরি দিতে পারি, তবে আমার একটি শর্ত আছে। আরব উৎসুক হয়ে জিজ্ঞেস করল, কি শর্ত? কাব্য উত্তর দিলেন, তোমাকে তোমার নিজের পরিশ্রম আর যোগ্যতা দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে। আমি কারো উপর দয়া বা এহসান করি না। আরব বিন্দুমাত্র দ্বিধা না করে জবাব দিল, যদি সততার সাথে কাজ করার সুযোগ পাই তবে আমি অবশ্যই করব। তার কয়েকদিন পরেই আরব কাব্যর কোম্পানিতে যোগ দিল। শুরুতে সে খুব সাধারণ একটি পদে কাজ শুরু করেছিল, কিন্তু সে কোনো কাজকেই কখনো অবহেলা করেনি। সে প্রতিদিন সময়ের আগেই অফিসে পৌঁছে যেত এবং অত্যন্ত নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করত। এভাবেই এক নতুন গল্পের সূচনা হল। আরব প্রতিটি কাজ খুব মনোযোগ দিয়ে করত। ধীরে ধীরে অফিসের সবাই তার পরিশ্রমের কদর করতে শুরু করল। মাস পেরিয়ে গেল, আরব তার একাগ্রতা আর সততা দিয়ে সবার বিশ্বাস জিতে নিল। কোম্পানির বিভিন্ন বিভাগে তার কাজের প্রশংসা হতে লাগল। অনেক সময় কঠিন পরিস্থিতিতেও সে খুব বুদ্ধিমত্তার সাথে কাজ সামলে নিত। তার ভেতরে কাজের প্রতি এক অকৃত্রিম নিষ্ঠা ছিল। কাব্য মেহরা দূর থেকে এসব দেখতেন। তিনি মনে মনে অনুভব করতে পারলেন যে এটি সেই ছেলেই যাকে তিনি একসময় ভুল বুঝে অপরাধী ভেবেছিলেন, আর আজ সেই ছেলেটি তার কোম্পানির সবচেয়ে শক্তিশালী ও বিশ্বস্ত অঙ্গে পরিণত হয়েছে। 1 বছর পর কোম্পানির বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হল। বিশাল হলে সব কর্মচারী উপস্থিত ছিলেন। মঞ্চের আলোগুলো ঝকমক করছিল। প্রতি বছরের মতো এবারও শ্রেষ্ঠ কর্মচারীকে সম্মাননা দেওয়ার কথা ছিল। সবাই উৎসুক হয়ে অপেক্ষা করছিল যে এবার এই সম্মান কে পাবেন। কাব্য মঞ্চে এলেন। তিনি মাইক হাতে নিলেন এবং শান্ত স্বরে বলতে শুরু করলেন, আজ আমি এমন একজন কর্মচারীর নাম নিতে যাচ্ছি যে নিজের পরিশ্রম আর সততা দিয়ে আমাদের সবার মন জয় করে নিয়েছে। পুরো হলে এক নিস্তব্ধতা নেমে এলো। তারপর কাব্য হেসে ঘোষণা করলেন, এই বছরের বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড পাচ্ছেন আরব। পুরো হল করতালিতে ফেটে পড়ল। আরব ধীর পায়ে মঞ্চের দিকে এগিয়ে গেল। তার মুখে সেই একই শান্ত ও নম্র ভাব। সে মঞ্চে উঠে সম্মাননা গ্রহণ করল। এক মুহূর্তের জন্য তার চোখ কাব্যর চোখের সাথে মিলল। কাব্যর চোখে তখন হালকা জল ছিল। তিনি মাইক নিয়ে বললেন,
মাঝে মাঝে জীবন আমাদের এমন সব মানুষের সাথে পরিচয় করিয়ে দেয় যাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। হলের সবাই খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। কাব্য আবেগপ্রবণ হয়ে আরও বললেন, আমি একসময় এই মানুষটিকে ভুল বুঝেছিলাম, কিন্তু আজ এই মানুষটিই আমাদের শেখাচ্ছে যে আসল সম্মান বা ইজ্জত কাকে বলে। এরপর আরব মাইক হাতে নিল। সে শান্ত স্বরে বলল, মানুষের আসল পরিচয় তার কাজ দিয়ে নয়, তার চরিত্র দিয়ে হয়। হলেম সবাই তার কথা শুনে আবেগপ্লুত হয়ে পড়লেন। আরফ আবারও বলল, আমি সুযোগ পেয়েছিলাম, তাই আজ আমি এই মঞ্চে দাঁড়িয়ে এগিয়ে যেতে পেরেছি, কিন্তু সমাজের সব গরিব মানুষ এই সুযোগ পায় না। তার কথাগুলো ছিল খুব সাধারণ, কিন্তু তা প্রতিটি মানুষের হৃদয়ে গিয়ে বিঁধল। অনুষ্ঠান শেষ হওয়ার পর আরফ তার মাকে মঞ্চের কাছে নিয়ে এলো। কমলা দেবী এখন আগের চেয়ে অনেক সুস্থ এবং সতেজ। তার কণ্ঠস্বরও পরিষ্কার হয়ে এসেছে। সঠিক চিকিৎসায় তার স্বাস্থ্য ফিরে এসেছে। কাব্য তাদের কাছে এগিয়ে এলেন। কমলা দেবী হেসে কাব্যকে বললেন, মা, আজ আমার ছেলে যে জায়গায় দাঁড়িয়ে আছে তাতে তোমারও অনেক বড় অবদান আছে। কাব্য কিছুক্ষণ চুপ করে থাকলেন। তার চোখে সেই পুরনো ঘটনার অপরাধবোধ এখনও কিছুটা লেগেছিল। তিনি নিচু স্বরে বললেন, কাকিমা, সত্যি বলতে সেই দিন এয়ারপোর্টে আমি খুব বড় ভুল করেছিলাম। কিছু না ভেবেই একজন সৎ মানুষকে আমি চুরির অপবাদ দিয়েছিলাম। কমলা দেবী মমতার সাথে বললেন, ভুল তো সব মানুষেরই হয় মা, কিন্তু যে নিজের ভুল বুঝতে পেরে তা শুধরে নেয় সেই তো প্রকৃত মানুষ। আরফ পাশে দাঁড়িয়ে সব শুনছিল। সে শান্ত কণ্ঠে বলল, ম্যাডাম, জীবনে সবচেয়ে বড় সম্পদ হল আত্মসম্মান। যদি মানুষ নিজের আত্মসম্মান রক্ষা করতে পারে তবে সে জীবনে কখনো হারে না। কাব্য আরবের দিকে তাকালেন। তার চোখে তখন আরবের জন্য ছিল অসীম গর্ব এবং নিজের জন্য সামান্য অনুশোচনা। সেই দিন তিনি পুরোপুরি উপলব্ধি করতে পেরেছিলেন যে টাকা দিয়ে বিলাসিতা কেনা গেলেও মানুষের সত্যিকারের সম্মান কেনা যায় না। সেই মুহূর্তেই তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যে তিনি তার কোম্পানির প্রতিটি কর্মচারীকে সেই মর্যাদা দেবেন যার তারা যোগ্য। হলের আলোগুলো ধীরে ধীরে নিভে আসছিল। মানুষজন একে একে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু সেই সন্ধ্যার সবচেয়ে বড় শিক্ষা ছিল এটাই যে দরিদ্রতা মানুষকে ছোট করে না এবং আত্মসম্মানের চেয়ে বড় কোনো ধন পৃথিবীতে নেই। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে মানুষের আসল পরিচয় তার পোশাক, অর্থ বা পেশা দিয়ে হয় না, বরং তার চরিত্র ও আত্মসম্মান দিয়ে হয়। অনেক সময় আমরা রাগের মাথায় বা তাড়াহুড়ো করে কাউকে ভুল বুঝে ফেলি, কিন্তু সত্য একসময় ঠিকই প্রকাশিত হয়। আর যখন কারো প্রতি অন্যায় হয়ে যায় তখন তা স্বীকার করে শুধরে নেওয়ার সাহস থাকাটাও সমান জরুরি। এখন আপনারা একটু ভেবে বলুন তো, যদি আপনি কাব্যর জায়গায় হতেন এবং আপনার দ্বারা এমন ভুল হতো, তবে কি আপনিও নিজের ভুল সংশোধনের জন্য এতটা পথ এগিয়ে আসতেন? আর যদি আপনি আরবের জায়গায় হতেন, তবে কি আপনি নিজের আত্মসম্মান বজায় রেখে সেই অপমানের জায়গায় আবারও কাজ করা মেনে নিতেন, নাকি সেখান থেকে চিরতরে দূরে চলে যেতেন? আপনার দৃষ্টিতে এই গল্পের সবচেয়ে সত্য এবং শক্তিশালী চরিত্র কোনটি, আরব নাকি কাব্য, এবং কেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, কারণ আপনার একটি সুন্দর চিন্তা অন্য কারো জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তবে এটিকে লাইক করুন। এমন আরও সব আবেগঘন ও অনুপ্রেরণামূলক সত্য গল্পের জন্য আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের কোনো এক গল্পে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন।